হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ডলস কোচিং। সো ফ্রেন্ডস, আজ থেকে আমি সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ সমস্ত গুরুত্বপূর্ণ ম্যাথগুলি সলভ করব। আশা করি সিজনটি তোমাদের খুবই উপকারী হবে এবং ভালোও লাগবে। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজ আমরা ফার্স্ট চ্যাপ্টার নাম্বার সিস্টেম নিয়ে কিছু প্রবলেম সলভ করব আর কিছু ফান্ডামেন্টাল কনসেপ্ট সম্বন্ধেও আমরা কিছু জানব। সো ফ্রেন্ডস, ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই নাম্বার সিস্টেম জানতে হলে আমাদের দুটো জিনিস জানতে হবে। একটা হচ্ছে কোনো ডিজিটের ফেস ভ্যালু, আরেকটা হচ্ছে কোনো ডিজিটের প্লেস ভ্যালু। তো কোনো ডিজিটের ফেস ভ্যালু বলতে কী বোঝায়? কোনো ডিজিটের ফেস ভ্যালু বলতে বোঝায় যে সেই ডিজিটটাকেই কোনো ডিজিটের ফেস ভ্যালু বলতে সেই ডিজিটটাকেই বোঝায়। ধরো একটা সংখ্যা, ধরো 2, 5, 7, 8। ধর বললো যে এইট একটা ডিজিট, 7 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 2 একটা ডিজিট। তো 8 ডিজিটের ফেস ভ্যালু কত জিজ্ঞাসা করলে তখন ফেস ভ্যালু হবে 8। 7 ডিজিটের ফেস ভ্যালু হবে 7। 5 ডিজিটের ফেস ভ্যালু হবে 5। 2 ডিজিটের ফেস ভ্যালু হবে 2। আর প্লেস ভ্যালু বলতে কি? প্লেস ভ্যালু বলতে কোনো একটা সংখ্যার কোন স্থানীয় ঘরে রয়েছে সেইটা দেখতে হবে। তো যদি ইউনিট 1 ডিজিটের হয়, 1 ডিজিটের প্লেস ভ্যালু হলে 1 ডিজিট ইন্টু 1। আর যদি কোনো ডিজিট দশক স্থানীয় ঘরে থাকে তাহলে তার প্লেস ভ্যালু কী হবে? সেই সংখ্যাটা ইন্টু 10। যেমন এখানে 7-এর যদি প্লেস ভ্যালু বলে, তো 7 দশক স্থানীয় ঘরে আছে, তাই 7-এর প্লেস ভ্যালু কত হবে? 7 ইন্টু 10 মানে 70 প্লেস ভ্যালু। যদি 5-এর প্লেস ভ্যালু বলে তাহলে পাঁচটা আছে একক, দশক, শতক ঘরে, তো 5-এর প্লেস ভ্যালু হচ্ছে 5 ইন্টু 100 মানে 500, অর্থাৎ 5-এর প্লেস ভ্যালু 500। এরপর আমরা কিছু নাম্বারের টাইপস দেখব। তো আমাদের প্রথমেই জানতে হবে ন্যাচারাল নাম্বার কোনগুলো? ন্যাচারাল নাম্বার হলো 1, 2, 3, 4 ডট 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 করে, এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তো 2 নম্বরে হলো হোল নাম্বার কোনগুলোকে বলবো? হোল নাম্বার হচ্ছে এই যে ন্যাচারাল নাম্বার 1, 2, 3, 4 ডট ডট করে চলে গেছে, এদের সঙ্গে যদি আমি জিরো বোস করে দিই, মানে জিরো থেকে শুরু হবে। হোল নাম্বার হলে জিরো থেকে শুরু হবে, ন্যাচারাল নাম্বার হলে 1, 2, 3 থেকে শুরু হবে। তো হোল নাম্বার কি? 0, 1, 2, 3 ডট ডট করে চলে গেছে। এবার আমরা ইন্টিজার্স কাদেরকে বলবো? ইন্টিজার্স বলবো এই যে হোল নাম্বার আছে 0, 1, 2, 3 ডট ডট করে গেছে, এদের নেগেটিভ মানগুলোকে নিলেও যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে ইন্টিজার। অর্থাৎ -3, -2, -1 এইদিকে ডট ডট করে চলে গেছে, 0, 1, 2, 3 ডট ডট করে চলে গেছে। এই সমস্ত সেটটাকেই বলবো ইন্টিজার। এবারে পজিটিভ ইন্টিজার্স কোনগুলো? পজিটিভ ইন্টিজার্স হলো এই প্লাস মানগুলো, অর্থাৎ 1, 2, 3 ডট ডট করে যেগুলো গেছে সেগুলো পজিটিভ ইন্টিজার্স। নেগেটিভ ইন্টিজার্স কোনগুলো? নেগেটিভ ইন্টিজার্স হলো যে নেগেটিভ মানগুলো গেছে এইদিকে, সেইগুলো হচ্ছে নেগেটিভ ইন্টিজার্স। তো এবার ইভেন নাম্বার কোনগুলোকে বলবো? ইভেন নাম্বার হচ্ছে সেই সব নাম্বারগুলোকেই বলবো যেই নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ 0, 2, 4, 6, 8 ডট করে চলে গেছে। অর্থাৎ যেই সব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলা হয় ইভেন নাম্বারস, অর্থাৎ যৌগিক সংখ্যা। এবার অড নাম্বার কাদেরকে বলবো? অড নাম্বার হচ্ছে যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে অড নাম্বার বলবো। তো 2 দিয়ে কাদেরকে ভাগ করা যায় না? 1, 3, 5, 7 ডট ডট করে গেছে, এইগুলোকেই
অড নাম্বার বলবো। তো এবার প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যা। তো প্রাইম নাম্বার কাদেরকে বলবো? প্রাইম নাম্বার সেই সব সংখ্যাকেই প্রাইম নাম্বার বলা হবে যাদের ফ্যাক্টর হচ্ছে দুটো থাকবে, একটা হলো 1 আর সেই সংখ্যাটাই অর্থাৎ কোনো সংখ্যার যদি দুটো ফ্যাক্টর থাকে, একটা 1 আর সেই সংখ্যা, তবে সেই সংখ্যাকে প্রাইম নম্বর বলবো। যেমন ধরো 3-এর কটা ফ্যাক্টর? 3 ইন্টু 1 মানে দুটো ফ্যাক্টর, 3 একটা সেই সংখ্যাটাই আর 1, এই জন্য 3টাকে বলা হয় প্রাইম নাম্বার। তো প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বার 2 থেকে শুরু হয়, কারণ 2-এর ফ্যাক্টর হচ্ছে 2 একটা আর 1 একটা, এই জন্য 2কেও প্রাইম নাম্বার বলা হয়। মানে 2, 3, 5, 7 এগুলো হচ্ছে প্রাইম নাম্বার। আর এখানে তোমরা বলতে পারো যে 1 প্রাইম নাম্বার, কিন্তু 1 প্রাইম নাম্বার নয়, কারণ একের দুটো ফ্যাক্টর থাকে না, এক ইন্টু 1 থাকে, অর্থাৎ দুটো ফ্যাক্টর থাকে না, তাই 1কে প্রাইম নাম্বার আমরা বলতে পারবো না। তো 2 থেকেই আমাদের প্রাইম নাম্বার শুরু হয়। এবার হলো কম্পোজিট নাম্বার। কম্পোজিট নাম্বার কাদেরকে বলা হবো? কম্পোজিট নাম্বার প্রাইম নাম্বার বাদ দিয়ে সমস্ত কাউন্টিং নাম্বারগুলোই হলো কম্পোজিট নাম্বার। অর্থাৎ এই 2, 3, 5, 7 ধরো করে যেগুলো প্রাইম নাম্বার, সেইগুলো বাদ দিয়ে যে সমস্ত কাউন্টিং নাম্বার আছে, যেমন 1, 4, 6 ধরো করে, এইগুলো হলো কম্পোজিট নাম্বার। এবার হলো পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার কাদেরকে বলবো? পারফেক্ট নাম্বার সেই সব সংখ্যাকেই বলবো যেসব সংখ্যার ফ্যাক্টরগুলো, অবশ্যই সেই সংখ্যাটা বাদ দিয়ে যেসব ফ্যাক্টরগুলো থাকবে, সেই ফ্যাক্টরগুলো যোগ করলে যদি সেই সংখ্যাটাই ঘুরে আসে, তাহলে পারফেক্ট নাম্বার বলে। আশা করি বুঝতে পারো নি এই জিনিসটা। তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তো এখানে 6-এর ফ্যাক্টর কী কী? 6-এর ফ্যাক্টর হলো 1, 2, 3, 6 নিজেও। তো পারফেক্ট নাম্বার তাদেরকেই বলা হবে যাদের ফ্যাক্টরগুলোর যোগফল কিন্তু এই সংখ্যাটা বাদ দিয়ে, মানে এই 6 সংখ্যাটা বাদ দিয়ে যে সমস্ত ফ্যাক্টরগুলো পাওয়া যাবে, তাদের যোগফল করলে যদি এই 6 আসে, তাহলে 6কে পারফেক্ট নাম্বার বলবো। দেখো এদের যোগ করলে কত হয়? 1 + 2 + 3 মানে 3 2 5 6। তো এইটা ইকুয়ালস টু 6 হয়ে গেল, তাই এই 6টা একটা পারফেক্ট নাম্বার। এবার হলো কোপ্রাইম নাম্বার। তো কোপ্রাইম নাম্বার কাদেরকে বলবো? যখন দুটো সংখ্যার এই শেপ, অর্থাৎ গোসাগু যখন 1 হয়, দুটো সংখ্যার গোসাগু যখন 1 হয়, তখন সেই সংখ্যাগুলোকে বলবো কোপ্রাইম। যেমন ধরো 2-3-এর গোসাগু সবসময় 1, তাই 2-3 হচ্ছে কোপ্রাইমস নাম্বার। তো এবার আমরা টেস্ট করব কোনো একটা সংখ্যা প্রাইম কি প্রাইম নয়। তো এই টেস্ট করার একটা নিয়ম আছে। কোনো একটা সংখ্যা প্রাইম কি প্রাইম নয় এইটা বোঝা যাবে কি করে? ধরো পি একটা যে কোনো নাম্বার, আর এন ধরো একটা যে কোনো স্মলেস্ট নাম্বার যাতে n² > p হয়। পি একটা যে কোনো নাম্বার আর এন একটা এমন একটা স্মলেস্ট নাম্বার যাতে n² > p হয়। তো এবার এই পি এর ডিভিজিবিলিটি চেক করব। তো প্রথমে আমাদেরকে এনের নিচের মানে এনের থেকে ছোট সমস্ত প্রাইম নাম্বারগুলো বের করতে হবে। এবার সেই সমস্ত প্রাইম নাম্বারগুলো যদি পিকে ডিভাইড করে, তাহলে এইটা প্রাইম নাম্বার নয়, আর যদি ডিভাইড না করে, তাহলে এইটা প্রাইম নাম্বার। তো একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো 137 ধরো পি এর মান 137, মানে এন একটা স্মলেস্ট নাম্বার যাতে n² > p হয়। তো আমরা এখানে 12 ধরতে পারি, মানে 12 × 144,
যে 12 স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 137 হতে পারে। এটা স্মলেস্ট নাম্বার 12টা। এবার 12 থেকে ছোট সমস্ত প্রাইম নাম্বারগুলো বের করতে হবে। 12 থেকে ছোট প্রাইম নাম্বারগুলো কী কী? 12 থেকে ছোট প্রাইম নাম্বার হচ্ছে 2, 3, 5, 7, 11। তো এই যে প্রাইম নাম্বারগুলো আছে 12 থেকে ছোট, এই প্রাইম নাম্বারগুলো দেখতে হবে যে 137কে ডিভাইড করছে না করেনি। তো 2 137 দ্বারা 137কে ডিভাইড করছে না, 3 137কে ডিভাইড করছে না, 5 137কে ডিভাইড করছে না, 7ও করছে না, 11ও করছে না। তো আমরা বলতে পারি 137 একটা প্রাইম নাম্বার। তো এবার আমরা ডিভিজিবিলিটি চেক করব, অর্থাৎ কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য হবে সেই সূত্রগুলো বের করব। তো আমরা প্রথমেই দেখে নিই, 1 নম্বরে দেখে নিই ডিভিজিবিলিটি বাই 2, অর্থাৎ 2 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে। 2 দ্বারা কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে? 2 দ্বারা সেই সব সংখ্যাকেই ভাগ করা যাবে যাদের যেই সব সংখ্যার ইউনিট ডিজিটটা 0 থাকবে বা 2 থাকবে বা 4 থাকবে বা 6 থাকবে বা 8 থাকবে। অর্থাৎ 2 দ্বারা কোনো সংখ্যাকে বিভাজ্য করা যাবে যখনই সেই সব সংখ্যার ইউনিট ডিজিট এই 0, 2, 4, 6, 8-এর মধ্যে যে কোনো একটা থাকবে, তখনই সেই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য করা হবে। এবার আমরা ডিভিজিবিলিটি বাই 3, অর্থাৎ কোন কোন সংখ্যাকে 3 দ্বারা বিভাজ্য করা যাবে। 3 দ্বারা সেই সব সংখ্যাকে বিভাজ্য করা যাবে যাদের যেই সব সংখ্যার ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ ধরো একটা সংখ্যা 6, 9, 5, 4, 2, 1। তো এদের ডিজিটগুলো কি? 6, 9, 5, 4, 2, 1। তো এদের ডিজিটগুলো যোগফল করলে কত হবে? 9, 6, 15, 15, 5, 20, 20, 4, 24, 24, 2, 26, 26 থেকে 27। তো এদের ডিজিটগুলোর যোগফল হলো 27। 27টা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এই যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 3 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো হবে? 3 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাই হবে যাদের ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। তো সিমিলারলি 9 দ্বারা বিভাজ্য হবে, যখন তাদের ডিজিটগুলো 9 দ্বারা বিভাজ্য হবে তখন সেই সংখ্যাটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তো এবার 3 নম্বরে কোনো সংখ্যা কখন 4 দ্বারা ডিভিজিবল হবে? সেই সব সংখ্যাই 4 দ্বারা ডিভিজিবল হবে যাদের লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ডিভিজিবল হবে। অর্থাৎ কোনো একটা সংখ্যা যেমন 6, 8, 7, 9, 3, 7, 6, এই সংখ্যাটার লাস্ট দুটো ডিজিট মানে 7 আর 6, 7 আর 6 কি 4 দ্বারা বিভাজ্য? 4 একে 4, 3, 4 লং 36, 4 19 76। অর্থাৎ কোনো সংখ্যার এই যে লাস্ট দুটো ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটাও 4 দ্বারা বিভাজ্য হবে। এরপর কোন কোন সংখ্যা 8 দ্বারা বিভাজ্য হবে? অর্থাৎ 8 দ্বারা সেই সব সংখ্যাই বিভাজ্য হবে যাদের শেষ 3টে ডিজিট, এখানে যেমন 4 দ্বারা বিভাজ্য লাস্ট দুটো ডিজিট ভাগ হলেই সেইটা 4 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছিলো, আর 8 দ্বারা কোনো সংখ্যার যদি লাস্ট 3টে ডিজিট যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হবে। এবার কোন কোন সংখ্যা 10 দ্বারা ডিভিজিবল হবে? 10 দ্বারা ডিভিজিবল হবে সেই সব সংখ্যায় যেসব সংখ্যার লাস্ট ডিজিট 0 থাকবে। অর্থাৎ 5, 9, 6, 5, 0, এই যে লাস্ট ডিজিটটা যদি 0 থাকে তাহলেই সেই সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হবে। এবার কোন কোন সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল হবে? 5 দ্বারা ডিভিজিবল হবে সেই সব সংখ্যায় যাদের ইউনিট ডিজিটটা 0 অথবা 5 থাকবে। তো কোনো সংখ্যা 10 দ্বারা ডিভিজিবল হবে কখন? যখন তার ইউনিট ডিজিটটা 0 থাকবে। আর কোনো সংখ্যা 5 দ্বারা ডিভিজিবল হবে কখন? যখন তার ইউনিট ডিজিটটা 0 অথবা 5 হবে। তো এই সংখ্যাটারই যেমন ধরো এখানে যেমন 0 আছে ইউনিট ডিজিট, তো এটা 5 দ্বারাও বিভাজ্য হবে। আবার একটা যেমন ধরো 395, তো লাস্ট ডিজিট কত আছে? 5, তো এই সংখ্যাটাও 5 দ্বারা ডিভিজিবল হবে। তো এবার আমরা কোনো সংখ্যা 11 দ্বারা বিভাজ্য হবে সেই সব সংখ্যা বের করব কী করে? তো 11 দ্বারা বিভাজ্য হবে সেই সব সংখ্যায় যাদের অড প্লেসের
অড প্লেসের ডিজিটগুলোর যোগফল, অড প্লেসের ডিজিটগুলোর অড প্লেসের ডিজিটগুলোর যোগফল, ডিজিট সাম, প্লাস ইভেন প্লেসের ডিজিটের সাম। অর্থাৎ কোনো সংখ্যা 11 দ্বারা কখন বিভাজ্য হবে? যখন তার অড প্লেসের ডিজিটগুলোর সাম মাইনাস এই মাইনাসটা ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফলে যদি 11 দ্বারা বিভাজ্য হয়। যেমন একটা উদাহরণ দিই, উদাহরণ হচ্ছে 2, 9, 4, 3, 5, 4, 1, 7। তো এদের অড প্লেসের ডিজিট বলতে কোনগুলো? অড প্লেসের ডিজিট হচ্ছে 7, 4, 3, 9, এগুলো অড প্লেসের ডিজিট। তো অড প্লেসের ডিজিটের যোগফল কত? 9 3 12, 12 4 16, 16 7 23, মাইনাস ইভেন প্লেসের ডিজিটের যোগফল। ইভেন প্লেসের ডিজিটের যোগফল কত? ইভেন প্লেস বলতে এই যে 1, 5, 4, 4 and 2। তো এদের যোগফল কত? 5 6 4 10, 10 2 12। তো এদের বিয়োগফল কত হচ্ছে? 11। এই যে বিয়োগফলটা অবশ্যই 11 দ্বারা ডিভিজিবল, তো এই সংখ্যাটাও 11 দ্বারা ডিভিজিবল। অর্থাৎ কোনো সংখ্যার অড প্লেস ডিজিটগুলোর যোগফল মাইনাস ইভেন প্লেস ডিজিটগুলোর যোগফল যদি 11 দ্বারা ডিভিজিবল হয়, তাহলেই সেই সব সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল হবে। তো এবার কোনো সংখ্যা 13 দ্বারা ডিভিজিবল হবে কিনা কি করে বুঝবো? তো কোনো সংখ্যা 13 দ্বারা ডিভিজিবল হবে কি না সেটা বোঝার নিয়ম হচ্ছে, কোনো সংখ্যাকে প্রথমেই 3টে ডিজিট করে ভাগ করে নিতে হবে। তারপর অড প্লেসের ডিজিটগুলোর যোগফল মাইনাস ইভেন প্লেসের ডিজিটগুলোর যোগফল যদি 7 বা 13 দ্বারা ডিভিজিবল হয়, তাহলেই সেইটাকে বলবো সেই সংখ্যাটা 7 বা 13 দ্বারা ডিভিজিবল হবে। মানে 13ও যা নিয়ম, 17ও তাই নিয়ম। তো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। উদাহরণ হচ্ছে 4 5 3 7 7 9 2 ধরো। তো প্রথমে 3টে করে আমাকে ভাগ করে নিতে হবে। তো প্রথমে এই যে 3টে ভাগ করে নিলাম, তারপরে 3টে ভাগ করে নিলাম এইটা, মানে এখানে একটা স্ল্যাশ চিহ্ন ধরো দিয়ে দিলাম, আর এখানে একটা স্ল্যাশ, এখানে 3টে সংখ্যা, এখানে 3টে সংখ্যা, এখানে একটা সংখ্যা। তো এবার অড প্লেসের যে সংখ্যাগুলো তাদের যোগফল, অর্থাৎ এইটা একটা অড প্লেসের সংখ্যা, আর এইটা অড প্লেসের, আর এইটা ইভেন প্লেসের। তো 792 যুক্ত 4 মানে 796, মাইনাস এই যে ইভেন প্লেসে যে নাম্বারটা রয়েছে সেইটা 537। তো এতে বিয়োগফল কত? 9 থেকে 1 থেকে 4 5 2, তো 259। এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, কিন্তু 13 দ্বারা ডিভিজিবল নয় এটা। তো 7 দ্বারা যেহেতু ডিভিজিবল, তাহলে এই সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল। আর যেহেতু এটা 13 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে এই সংখ্যাটা 13 দ্বারা ডিভিজিবল নয়। তো এবার কোনো একটা সংখ্যা যদি পি দ্বারা ডিভিজিবল হয় এবং কিউ দ্বারাও ডিভিজিবল হয়, এবং এই পি কিউটা যদি কোপ্রাইম হয়, কোপ্রাইম বলতে কি? এই যে পি কিউ এর এই শেপটা যদি 1 হয়, মানে পরস্পর মৌলিক হয়। একটা সংখ্যা যদি পি দ্বারাও ডিভিজিবল হয় এবং কিউ দ্বারাও ডিভিজিবল হয়, এবং তাদের কোপ্রাইম অর্থাৎ এই শেপটা যদি 1 হয়, তাহলে সেই সংখ্যাটা পি কিউ অর্থাৎ এই পি আর কিউ এর গুণফল দ্বারাও ডিভিজিবল হবে। যেমন ধরো 6টা 3 দ্বারাও ডিভিজিবল, 2 দ্বারাও ডিভিজিবল, এবং 2 আর 3 পরস্পর তো আমরা জানি কোপ্রাইম, যেহেতু এদের এই শেপটা 1, তো আমরা বলতে পারি এই 6টা 6 দ্বারাও ডিভিজিবল হচ্ছে এটা। তো এবার আমাদের জানতে হবে ফ্যাক্টোরিয়ালের সূত্র কী। তো কোনো n ফ্যাক্টোরিয়ালের সূত্র হলো n ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু ডট ডট করে 3 ইন্টু 2 ইন্টু 1, মানে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ডট 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 করে 3 ইন্টু 2 ইন্টু 1। তো আমাদের এবার
ডিভিশন অ্যালগোরিদমটা একটু জেনে নিতে হবে। ডিভিশন অ্যালগোরিদম বলতে আমরা জানি সবাই ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল, ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। অর্থাৎ এইরকম তো ভাগ চিহ্ন হয়, তো এখানটায় যদি ভাজ্য থাকে এইটাকে ভাজ্য বলা হয়, এইটাকে ভাজক বলা হয়, আর এইটাকে ভাগফল বলা হয়, আর এই যে নিচে যেটা থাকে সেটা হচ্ছে ভাগশেষ। তাহলে এই ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এদের ইংরেজি টার্মটাও জেনে রাখা ভালো। ভাজ্যর ইংরেজি টার্ম হলো ডিভাইডেন্ড, আর ভাজকের ইংরেজি টার্ম হলো ডিভাইজার, আর ভাগফলের ইংরেজি টার্ম হলো কোসেন্ট, আর এই ভাগশেষের ইংরেজি টার্ম হলো রিমাইন্ডার। তো এগুলোও জেনে রাখা ভালো। এবার আরেকটা জিনিস আমরা জেনে নিই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এইরকম কোনো ফর্ম থাকলে এইটা এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল হবে, এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের সমস্ত ভ্যালুর জন্য। অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের সমস্ত মানের জন্য। এনের মান যদি 1 বস করায় এক্স মাইনাস এ, তো এখানে এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল হচ্ছে। এনের মান যদি 2 বস করায় এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটাও তো এক্স মাইনাস এ দ্বারা ডিভিজিবল হচ্ছে। বা 3 বস করে ডিভিজিবল হবে এক্স মাইনাস এ দ্বারা। আরেকটা জিনিস, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের ইভেন ভ্যালুর জন্য, অর্থাৎ এনের জোড় সংখ্যার জন্য। এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের যুগ্ম সংখ্যার জন্য। যদি এক্সে আমি এন ইকালস টু যদি আমি 1 বস করে দিই তাহলে এক্স মাইনাস এ হয়ে যাবে, এক্স মাইনাস এ এক্স প্লাস এ দ্বারা বিভাজ্য হবে না। আর এন এর মান ইভেন বলেছে, যদি আমরা 2 বস করাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে। আরেকটা জিনিস, এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এইটা এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের অড ভ্যালুর জন্য। মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এন এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে এনের অড ভ্যালুর জন্য। অর্থাৎ যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এন ইকুয়ালস টু 2 বস করাই, 2টা তো অড ভ্যালু নয়, তো আমরা এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে না। আর এন যেহেতু অড বলেছে, যদি এন ইকুয়ালস টু 3 বস করাই তো এক্স এস কিউ প্লাস এ কিউ এটা অবশ্যই এক্স প্লাস এ দ্বারা ডিভিজিবল হবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। পরের দিন নাম্বার সিস্টেমের কিছু নতুন প্রবলেম সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, এবং আপনি যদি চ্যানেলটি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে অল সিলেক্ট করে দেবেন।